হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কী অবস্থা আপনাদের সবার? আমি আশা করছি আপনারা সবাই অনেক 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 ভালো রয়েছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি। ওকে, কী অবস্থা সবার? ওকে, আমি আশা করছি এভরিথিং ইজ ওকে। আমরা এখন শুরু করব। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রবলেম সলভিং। আজকে আমাদের লেকচারের নাম হচ্ছে প্রবলেম সলভিং। কেমন? আজকে আমরা হচ্ছে প্রবলেম সলভিং করব। যে আমরা হচ্ছে ম্যাথে প্রথমে একটা প্রবলেম দেওয়া থাকে, তারপরে 3-4টা প্রশ্ন দেওয়া থাকে, সলভ করতে হয় না? ওই রকম, মানে সৃজনশীল প্রশ্ন যেরকম প্রথমে সৃজনশীল প্রশ্ন উদ্দীপক দেওয়া থাকে, তারপর বেশ কিছু প্রশ্ন দেওয়া থাকে, সেটা কী করতে হয়? সলভ করতে হয়, তাই না? ওই রকমভাবে আজকে আমরা সলভ করব এবং আজকে সলভিংয়ের হচ্ছে 1 নম্বর ক্লাস হবে। আজকে সলভিংয়ের 1 নম্বর ক্লাস। আমরা ধারাবাহিকভাবে 2 নিয়ে আসবো, 3 নিয়ে আসবো, 4 নিয়ে আসবো, সমস্যা নেই, এভাবে কন্টিনিউ চলতে থাকবে। ওকে, তো এইটা হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো আজকে আমাদের ক্লাসের বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা নির্দিষ্ট কোনো গ্রামার পড়বো না, কিন্তু গ্রামারের মোটামুটি 7-8টা, ওই যে বলছিলাম না সংবিধানের 7-8টা বিভাগে যাওয়া লাগবে, এরকম হচ্ছে বিষয়। প্রবলেমটা এরকম রিলেটেড। তো দেখা যাক, ম্যাথের একটা প্রবলেম সলভ করতে গেলে বিভিন্ন সূত্র লাগে না? বীজগণিতের একটা প্রশ্ন সলভ করতে গেলে অনেক লাগে, যেমন লাভ ক্ষতির অঙ্ক করতে গেলে অনেক সূত্র লাগে, তাই না? ত্রিকোণমিতির করতে গেলে অনেক সূত্রের ব্যাপার হয়, এইখানেও এইগুলো চলে আসবে। আমাদেরকে জাস্ট দেখতে হবে যে না, দেখেন গ্রামার ক্লাস কাকে বলে। ওকে, তো আজকে আমাদের প্রবলেমটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে আমার উদ্দীপক, যে রেয়ারলি হ্যাড দ্য কমিটি রেজড সাচ এ কন্ট্রোভার্সিয়াল ডিসিশন বিফোর দ্য চেয়ারম্যান ইন্টারভেন্ট। এটা হচ্ছে আমার প্রবলেম, বুঝছেন? মানে এটা হচ্ছে আমার উদ্দীপক, এটা হচ্ছে আমার উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমাকে এখন যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে সেগুলো হচ্ছে, দেখেন এই প্রশ্নগুলো আমি আশা করি আপনার বলা যায় আপনার সাথে সাথে আপনার আশেপাশে যে স্টুডেন্টগুলো আছে তাদেরও এই সমস্যা, এবং এই সমস্যাগুলো আশা করি আপনাদের দিল ছুঁয়ে যাবে। আর সমাধানটা আমি কতটা আপনার দিল ছুঁয়ে দিতে পারছি সেটা পরের বিষয়, কিন্তু প্রশ্নগুলো দেখেন। 1 নম্বর প্রশ্নটা বলতেছে যে কেন রেয়ারলি সেন্টেন্সের শুরুতে বসেছে, মানে এই যে রেয়ারলি ওয়ার্ডটা আছে না, রেয়ারলি বলতেছে এটা তো একটা সেন্টেন্স, সেন্টেন্সের শুরুতে কেন বসেছে। 2 নম্বর বলতেছে কেন হ্যাড সাবজেক্টের আগে বসেছে। এই যে হ্যাড, এটা হচ্ছে সাবজেক্ট দ্য কমিটি, কেন এই হ্যাডটা আগে বসেছে প্রশ্ন করছে। ধরেন আপনি কোথাও ভাইবা করে পরীক্ষা দিতে গেছেন, এরকম আপনাকে একটা উদ্দীপক দিয়ে প্রশ্নগুলো করতে পারে। তারপর প্রশ্নটা দেখেন যে রিয়ালি এখানে কোন ধরনের অ্যাডভার্ব, এই যে রিয়ালিটা এটা কোন ধরনের অ্যাডভার্ব। তারপর 4 নম্বরে বলছে সাচ ডিটারমিনার নাকি অ্যাডজেক্টিভ, এই যে সাচ, এই সাচটা এখানে ডিটারমিনার নাকি অ্যাডজেক্টিভ। তারপরে প্রশ্নটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল অ্যাডজেক্টিভ কেন, এই যে এখানে কন্ট্রোভার্সিয়াল, সাচ এ কন্ট্রোভার্সিয়াল ডিসিশন, এই কন্ট্রোভার্সিয়ালটা বলতেছে যে অ্যাডজেক্টিভ কেন, কি লেভেলের প্রশ্ন ভাই। তারপরে দেখেন পরের প্রশ্নটা বিফোর, এখানে কনজাংশন না প্রিপোজিশন না অ্যাডভার্ব। এই যে বিফোরটা এখানে ব্যবহার হয়েছে না, এই বিফোরটা এখানে পার্টস অফ স্পিচটা কি, এটা কি কনজাংশন, এটা কি প্রিপোজিশন, এটা কি অ্যাডভার্ব, কোনটা? তারপরে প্রশ্নটা হচ্ছে ইন্টারভেন্ট কেন পাস্ট সিম্পল, এই যে ইন্টারভেন্ট মানে এটা কেন পাস্ট ইনডিফিনিট, ভদ্রনাম হচ্ছে কি পাস্ট সিম্পল। তারপরে বলছে যে হ্যাড রিচড কেন পাস্ট পারফেক্ট, এই যে হ্যাড এবং হচ্ছে রিচড এরা একটু দূরে আছে, তো সমস্যা নেই, আমরা একটু পরেই তাদের কাছে করে দেবো, ঠিক আছে? তো বলতেছি যে এই হ্যাড রিচডটা কেন পাস্ট পারফেক্ট। তারপরে বলতেছে ক্লজ কয়টা, এই বাক্যটিতে ক্লজ কয়টা আছে ভাই, একটা বাক্য এত প্রশ্ন হতে পারে। তারপরে দেখেন কোন ক্লজ মেইন কোনটা সাবঅর্ডিনেট, প্রথমে উত্তর দিতে হবে কোন ক্লজ, তারপরে হচ্ছে এটা কোন ক্লজ মেইন ক্লজ না সাবঅর্ডিনেট। ইনডিরেক্টলি এই প্রশ্নটার উত্তর হয়ে গেছে, কিন্তু ক্লজ কয়টি, আর এখানে বলতেছি কোন ক্লজ মেইন আর কোনটা সাবঅর্ডিনেট। ওয়াও, তার মানে ক্লজ হচ্ছে 2টি। আমরা অনেক সময় দেখি না উদ্দীপক পড়ার পরে প্রশ্নগুলোর ক্যাটাগরি দেখলে বুঝে যায়, অনেকটা চলে আসে। এইখানে ওটাই হয়েছে, আমি আগে লক্ষ্য করি নাই কোন ক্লজ মেইন আর কোনটা সাবঅর্ডিনেট, তার মানে এখানে 2টা ক্লজ আছে। যাই হোক, পরে দেখবো। তারপর বলছি কমিটি সিঙ্গুলার না প্লুরাল, এই যে কমিটি ওয়ার্ডটা, এই কমিটি ওয়ার্ডটা এখানে সিঙ্গুলার নাকি প্লুরাল। তারপরে বলতেছে ডিসিশন কাউন্টেবল নাউন কেন, এই যে ডিসিশনটা এটা কাউন্টেবল নাউন কেন, এটাও বলতে পারতো যে ডিসিশন কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, ওরা বলে দিচ্ছে এটা কাউন্টেবল, কিন্তু প্রশ্ন করছে কেন কাউন্টেবল। তারপরে 13 নম্বর প্রশ্নটা হচ্ছে যে যদি রেয়ারলি মাঝখানে বসে তাহলে স্ট্রাকচার কেমন হবে, মানে এই রেয়ারলিটা এইখানে না, যদি মাঝখানে কোনো একটা কোথায় বসবে দেখাবো, সমস্যা নাই, মাঝখানে বসলে স্ট্রাকচারটা কেমন হবে বলতেই পারে আপনাকে। তারপরে প্রশ্নটা আমি আশা করি মনে হয় দেখা যাচ্ছে না, তবে সলভ করার সময় আমি দেখাবো, সমস্যা নাই, আমি এখন বলতেছি শুনেন। প্রশ্নটা হচ্ছে এটা ইনভার্সানের কোন টাইপ, মানে এই যে এটা এখানে একটা ইনভার্সান হয়েছে বোঝা যাচ্ছে ওদের প্রশ্ন ক্যাটাগরি অনুযায়ী, এখানে ইনভার্সানের কোন টাইপ, এই
ইনভার্সনের ভিতরে কোন টাইপটা এখানে। আর 15 নম্বর প্রশ্নটা এখানে সিমেন্টিক ইমফ্যাসিস কোথায় তৈরি হয়েছে, যতটুকু প্রশ্ন আছে সবচেয়ে অ্যাডভান্স প্রশ্ন হচ্ছে এটা, এবং এটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন যে এখানে সিমেন্টিক ইমফ্যাসিস কোথায় তৈরি হয়েছে। আপনাকে প্রথমে সিমেন্টিক বিষয়টা বুঝতে হবে, ইমফ্যাসিস বিষয়টা বুঝতে হবে, তারপর এই বাক্যে কোথায় তৈরি হয়েছে। এই যে প্রশ্নগুলো দাদু আজকে আমার ক্লাসে এই মোটামুটি 15টা প্রশ্নের উত্তর দেব। এটা আমার উদ্দীপক, এই উদ্দীপক পড়ে আমরা এখন এই 15টি প্রশ্নের উত্তর দেব। ওকে, তো চলেন শুরু করি। আপনাদের কাজ হচ্ছে জাস্ট সিম্পলি খাতা নিয়ে নোট করা আর হচ্ছে বোঝা। আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চ সিম্পলভাবে বোঝানোর, ঠিক আছে? ওকে, তো শুরু করি আমরা। 1 নম্বর কোশ্চেন বলছে যে কেন রেয়ারলি সেন্টেন্সের শুরুতে বসেছে। এই যে রেয়ারলি ওয়ার্ডটা, এই রেয়ারলি ওয়ার্ডটা কেন সেন্টেন্সের শুরুতে বসেছে, হ্যাঁ, এর উত্তর দেওয়ার ক্ষেত্রে যে ওয়ার্ডটা আসবে, যদি একটু মজা করে উত্তর দিই তাহলে হচ্ছে লেখকের ইচ্ছা অনুযায়ী। হ্যাঁ, কেন এই কথাটা বললাম? লেখকের ইচ্ছা অনুযায়ী। লেখক এখানে প্রথমে নিয়ে আসছে ওয়ার্ডটাকে ইমফ্যাসিস দেওয়ার জন্য, বুঝছেন? ইমফ্যাসিস কথার অর্থ হচ্ছে জোর। এটা 1 নম্বর সলভিং চলছে, এখন সলভিং নাম্বার হচ্ছে 1। হ্যাঁ, এখন 1 সলভিং চলছে, 1 নম্বর কোশ্চেন সলভিং। তো প্রশ্ন করতেছে কেন রিয়ালি সেন্টেন্সের শুরুতে বসেছে। উত্তর হচ্ছে যে লেখকের ইচ্ছা অনুযায়ী। কেন নিয়ে আসছে লেখক সামনে? কারণ সে ইমফ্যাসিস দেওয়ার জন্য। ইমফ্যাসিস মানে কি? জোর দেওয়ার জন্য। সে একটা বাক্য মানে তো একটা কাউকে কোনো কিছু ভাব বোঝাচ্ছে, ওই ভাবটাতে জোর দেওয়ার জন্য সে এই রিয়ালিটিটাকে প্রথমে নিয়ে আসছে। বুঝছেন ব্যাপারটা? আরও ডিপলি বুঝছি আমরা ধীরে ধীরে, সমস্যা নেই। তে রিয়ালিটিটা প্রথমে আসার একটা কারণ হচ্ছে যেটা বললাম যে লেখকের ইচ্ছা অনুযায়ী এখানে এসেছে। লেখক কেন সামনে নিয়ে আসছে? ইমফ্যাসিস দেওয়ার জন্য। লেখক চাইলে এই রিয়ালিটিটাকে মিডিলেও দিতে পারে। আমরা এখানে একটা প্রশ্ন দেখলাম যে মিডিলে বসলে স্ট্রাকচারটা কেমন হতো, মানে মিডিলে বসলে স্ট্রাকচারটা ঠিক থাকতো, কিন্তু লেখক তাকে সামনে নিয়ে আসছে কেন? সে জোর দেওয়ার জন্য। এই জোরটা সম্পর্কে একটু বুঝাই। এই সেন্টেন্সের জোরটা বুঝতে পারবেন যে রেয়ারলি হ্যাড দ্য কমিটি রিচড, মানে হচ্ছে খুব কম এই কমিটিটি পৌঁছায় সাচ এ কন্ট্রোভার্সিয়াল ডিসিশন, এইরকম বিতর্কিত সিদ্ধান্তে খুব কমই পৌঁছায় বিফোর দ্য চেয়ারম্যান ইন্টারভেন্ট, সভাপতির হস্তক্ষেপ করার পূর্বে। এই কথাটা সে বলছে, কিন্তু এটাকে একটু ডিপলি বলতে চাইছে। কিভাবে? প্রথমে সে একটা ওয়ার্ড ইউজ করছে যে খুব কমই এই কমিটিটি এরকম বিতর্কিত সিদ্ধান্তে পৌঁছেছে সভাপতির হস্তক্ষেপ করার পূর্বে। প্রথমেই এই যে আপনি একটা খুব কমই ওয়ার্ড দিলেন না, এই ওয়ার্ডটা দ্বারা আপনার যে শ্রোতাটা আছে তার মাথায় একটা সেট হয়ে যাচ্ছে যে খুব কমই, মানে এই কাজটা হয় না বললেই চলে, এইরকম। আচ্ছা, আরেকটা সিম্পল উদাহরণ দিই। ধরেন আপনি একটা বাক্য বলতেছেন যে আমি খুব কমই চা পান করি ভাই, আমি খুব কমই চা পান করি। একটা বাক্য বললেন, এই বাক্যটাকে আপনি এইভাবে বলতেছেন যে খুব কমই আমি চা খেয়েছি বা খাই। প্রথমেই যে আপনি একটা নেগেটিভ ওয়ার্ড দিয়ে দিচ্ছেন যে খুব কমই, এ দ্বারা আপনার সামনে যে ব্যক্তি আছে সে বুঝে যাচ্ছে যে সে এটা করে না বললেই চলে, খুব কমই। ব্যাপারটা ক্লিয়ার? তার মানে এইটার উত্তর যদি আমি অর্থের দিক দিয়ে দিতে যাই তাহলে কবি এখানে ইমফ্যাসিস বা জোর দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছে, ঠিক আছে? এবার চলেন একটু গ্রামাটিক্যালি দেখি এই রেয়ারলিটা একটা কি। এই রেয়ারলিটা একটা হচ্ছে অ্যাডভার্ব, তাই না? অ্যাডভার্ব কীভাবে বুঝবো? কারণ আমরা একটা রুলস জানি যে ভার্বের শেষে যদি এলয় থাকে, ভার্বের না, অ্যাডজেক্টিভের শেষে যদি এলয় থাকে তাহলে সেটা অ্যাডভার্ব। এছাড়া আরও অনেক প্রশ্ন করে অ্যাডভার্ব বের করে ওদিকে যাচ্ছে না। এই যে রেয়ারলি, তারপরে আছে হার্ডলি, আছে না? তারপরে আছে স্কার্সলি, আছে না? আছে কি সেলডম, আছে না? আছে হচ্ছে নেভার, আছে না? এই যে অডগুলো, এই অডগুলোকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্ব। বুঝছেন? অ্যাডভার্বের ক্যাটাগরি আমরা যদি করি, অ্যাডভার্ব প্রধানত 3 প্রকার, তাই না? সিম্পল, রিলেটিভ, ইন্টারোগেটিভ। এর বাইরে আমরা অ্যাডভার্বকে 2টা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো এই অডগুলো হচ্ছে আমার নেগেটিভ। কারা ভাই? এই রিয়ালি চাস্ত ভাই, এগুলো হার্ডলি, স্কার্সলি, সেলডম, নেভার। এই অডগুলো আমাদের বাক্যে বেসিক্যালি মিডিলে বসবে, কিন্তু প্রথমে যখন নিয়ে আসা হয় বা ইমফ্যাসিস দেওয়ার জন্য প্রথমে নিয়ে আসা হয় এই অডগুলোকে। বুঝছেন কি ব্যাপারটা? বাক্যের অর্থটাতে আপনি রিয়ালিকে আপনি উঠায় দেন, এই বাক্যে যদি রিয়ালি নাও রাখেন, আপনি বাক্যটা সঠিক হবে, ভিতরে একটু চেঞ্জ করলে কি
ঠিক হবে। কিন্তু এই যে এগুলা আসছে রিয়ারলি হার্ডলি, এগুলা যদি আসে বাক্যে আপনি যদি মিডিলে বসান একই অর্থ দিবে, কিন্তু সামনে নিয়ে আসলে একটা এক্সট্রা প্রেশার দিবে। বুঝছেন? এটা হচ্ছে অ্যান্সার। আমি আশা করি এইরকমভাবে বলতে পারলে ভাইবা বোর্ডে কেউ আপনাকে কিছু বলতে পারবে না। ওকে ওকে ওকে, তাহলে আশা করি 1 নম্বর প্রশ্নের উত্তর আমি সিম্পলি দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, সিম্পলি দেওয়ার চেষ্টা করলাম। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব। এবার আমাদের কাজ হচ্ছে কয় নম্বর? 2 নম্বর। 2 নম্বর প্রশ্নটা কি? কেন হ্যাড সাবজেক্টের আগে এসেছে, তাই তো? এই যে আচ্ছা, রেয়ারলি ফাইন, হ্যাড দ্য কমিটি, সাবজেক্টকে দ্য কমিটি, তে স্ট্রাকচারটা তো এরকম হওয়া উচিত ছিল, তাই না? যে এটা দেখা যাচ্ছে, আচ্ছা তুমি একটু উপরে যাও, যে দ্য কমিটি হ্যাড রেস্ট, আর ESCHD রেস্ট সার্চ ডট ডট ডট, তাই না? স্ট্রাকচারটা তো এইরকম হওয়া ছিল, উচিত ছিল। মানে প্রথমে একটা কি বসবে? সাবজেক্ট বসবে, তারপরে একটা কি বসবে? ভার্ব বসবে, ভার্বের ভিতরে অক্সিলারি ভার্ব আগে বসে, তারপরে মেইন ভার্ব বসে, তাই না? মেইন ভার্ব, তারপরে অবজেক্ট বসে, তাই তো? স্ট্রাকচারটা তো এরকম হওয়া উচিত ছিল, কিন্তু স্ট্রাকচারটা হলো কীরকম? স্ট্রাকচারটা হলো যে হ্যাডটা আগে চলে আসলো, এই যে হ্যাড, দ্য কমিটি পরে চলে গেল, তারপরে হচ্ছে রিচটা আসলো, রিচ ডট ডট ডট, তাই তো? এখানে কাহিনীটা কি হলো? কাহিনীটা হলো এখানে পূর্বে চলে আসলো অক্সিলারি ভার্বটা, তারপরে এখানে আসলো প্লাস সাবজেক্টটি, তারপরে এখানে আসলো হচ্ছে মেইন ভার্বটি, মেইন ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো? এই হলো স্ট্রাকচার। মানে পরিবর্তন হয়েছে এরকম, আমাদের মেন হতো এরকম যে সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট, কিন্তু আমরা দেখছি যে হ্যাডটা সাবজেক্টের আগে চলে আসছে। মানে কাহিনীটা হচ্ছে হ্যাডটা আগে আসছে, এই যে হ্যাডটা হচ্ছে আগে চলে আসছে, কমিটিটা পরে গেছে, রিস্ট ঠিক আছে। প্রশ্ন বলতেছি যে কেন হ্যাড সাবজেক্টের আগে এসেছে, হ্যাঁ কেন? এর উত্তর আমার প্রথম প্রশ্নের সাথে রিলেটেড। উত্তরটা হচ্ছে এই যে রেয়ারলি, বুঝতেছেন? রেয়ারলি চাচাতো ভাই হার্ডলি, হার্ডলির চাচাতো ভাই স্কার্সলি, স্কার্সলির চাচাতো ভাই শেলডম, শেলডমের চাচাতো ভাই নেভার। এইগুলো আমরা কি বললাম? এগুলো আমরা বললাম নেগেটিভ অ্যাডভার্ব, তাই না? এগুলোকে আমরা নেগেটিভ অ্যাডভার্ব বললাম না? বললাম। এখন বাক্যে যদি এই গ্রুপটা থাকে তাহলে বাক্যে একটা জিনিস সংগঠিত হয়, সেইটার নাম হচ্ছে ইনভার্সন, সেইটার নাম হচ্ছে ইনভার্সন। ইনভার্সন টপিকটা কি? ইনভার্সন টপিকটা হচ্ছে সিম্পল যেটা স্ট্রাকচার, ঠিক আছে? সিম্পল যেটা স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সুন্দর করে ভার্বটা আগে সাবজেক্টটা পরে এবং অবজেক্টটা নিচে। আপনি এই স্ট্রাকচারটার সাথে যদি একটু আমার উপর স্ট্রাকচার দুটো মিলান তাহলে মিলে গেছে, মিলে গেছে। যে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে অক্সিলারি মেইন ভার্ব, সাবজেক্ট বসে অক্সিলারি ভার্ব মেইন ভার্ব অবজেক্ট বসে সচরাচর, কিন্তু প্রথমে দেখছি আমরা অক্সিলারি ভার্ব চলে আসছে, তারপর সাবজেক্ট আসছে কোথা থেকে? ইনভার্সন থেকে। ইনভার্সনটা কোথা থেকে আসছে? এই যে রেয়ারলি, এই প্যাকেজটি বসার জন্য, এই প্যাকেজটি বাক্যে চলে আসার জন্য। ক্লিয়ার? ব্যাপার ক্লিয়ার? তাহলে আমরা এখানে প্রশ্ন সিম্পল, কেন হ্যাড সাবজেক্টের আগে এসেছে? ইনভার্সনের কারণে। যদি বলা হয় ইনভার্সন কেন হয়েছে, তাহলে এই গ্রুপের কারণে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, স্পষ্ট দেখা যাচ্ছে, স্পষ্টই দেখা যাচ্ছে। ওকে, আমাদের প্রথম প্রশ্ন ক্লিয়ার। এবার আমরা দ্বিতীয় প্রশ্ন ক্লিয়ার। এবার আমরা হচ্ছে তৃতীয় প্রশ্নে যাব। এবার আমরা তৃতীয় প্রশ্নে যাব। তো দেখি তো তৃতীয় প্রশ্নটি কি করতেছে। তৃতীয় প্রশ্নটি হচ্ছে যে রেয়ারলি এখানে কোন ধরনের অ্যাডভার্ব? আমি তো উত্তর দিয়ে দিয়েছি ভাইও। রেয়ারলি এখানে কোন ধরনের অ্যাডভার্ব? এই যে গ্রুপ, রেয়ারলিটা হচ্ছে আমার কি অ্যাডভার্ব বললাম? যে এটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব গ্রুপ, তাই তো? কোন গ্রুপ যদি হয়, মানে কোন ধরনের অ্যাডভার্ব, তাহলে আমরা এটা বলে দেবো যে এটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব গ্রুপ। কিন্তু আমি বললাম যে অ্যাডভার্বকে প্রথমত 3 ভাগে ভাগ করা যায়, সিম্পল, রিলেটিভ, ইন্টারোগেটিভ। এই 3টা হচ্ছে প্রধান।
ইন্টারোগেটিভ রিলেটিভের আর কোনো টাইপ নেই, কিন্তু সিম্পলের আরও আছে, যেমন অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ কজ, অ্যাডভার্ব অফ পারপাস, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্স, আছে না এগুলো আছে। তো ওরা আসলে মেন জিনিসটা জানতে চাচ্ছে যে এটা কোন ধরনের ভিতরে পড়ে, টাইম, প্লেস, ম্যানার, ডিগ্রি কোন ভিতরে। দেখেন, যদি আমরা এই যে রিয়ালিটির ক্ষেত্রে যদি আমরা প্রশ্ন করে উত্তর পাই এইরকম প্রশ্ন যে কতবার, এইরকম প্রশ্ন কতবার বা কত ঘন ঘন, ঠিক আছে, বা কখনো না, এইরকম যদি প্রশ্ন করে উত্তর পাই, তাহলে সেই অ্যাডভার্বগুলো হয় আমার কি ভাইউ, ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব, বুঝতেছেন? আর এই প্রশ্নগুলোর উত্তর দেয় আমাদের এই যে রেয়ারলি। যদি বলেন যে মানে রেয়ারলিতে যদি প্রশ্ন করেন যে সে কমিটিটি কীরকম কখন সিদ্ধান্ত নেয়, তো বলতেছে যে খুব কম সিদ্ধান্ত নিয়েছে। তার মানে এই রিয়ালিটি আমার পড়তেছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির ভিতরে। অ্যাডভার্ব অফ কিসের ভিতরে? ফ্রিকোয়েন্সি। একটা কথা বলি, আমি আপনাদের কিন্তু অ্যাডভার্ব আর অ্যাডভার্বের ফ্রিকোয়েন্সি সম্পর্কে বিস্তারিত পড়াচ্ছি না, যতটুকু দরকার ততটুকু পড়াচ্ছি। বিস্তারিত আলোচনা হবে অ্যাডভার্বে, যেগুলো ক্লাস আমি দিছি মনে হয়, আপনারা দেখবেন, সমস্যা নেই। তাহলে আমরা দেখছি যে এটা একই সাথে নেগেটিভ, একই সাথে এটা ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব পাচ্ছি। তো এই দুইটা নামকে একসাথে যদি করে যুক্ত করে দিই, তাহলে এর নামটা আসে যে হচ্ছে নেগেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব। বুঝতেছেন? এটা হচ্ছে মেন। তাহলে 3 নম্বর প্রশ্ন, রেয়ারলি এখানে কোন ধরনের অ্যাডভার্ব? রেয়ারলি এখানে নেগেটিভ, রেয়ারলি ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব। এই যে রেয়ারলি, হার্ডলি, স্কার্সলি, সেন্ডম, নেভার, এগুলো নেগেটিভ কেমনে, এটা কি বুঝছেন? কারণ এগুলোর অর্থ সবসময় নেগেটিভ। বাক্যে এগুলো যদি থাকে, যদি নট না থাকে, তারপরে সেটার অর্থ নেগেটিভ হয়। ওকে, ক্লিয়ার? আশা করি এটাও ক্লিয়ার। এবার পরের প্রশ্নটা হচ্ছে যে সাচ ডিটারমিনার নাকি হচ্ছে অ্যাডজেক্টিভ? এই প্রশ্নের উত্তর দেন। সাচ ডিটারমিনার নাকি অ্যাডজেক্টিভ? এবারে আমাদের সলভিং প্রশ্ন হচ্ছে 4। সাচ, এখানে এই যে সাচ এ কন্ট্রোভার্সিয়াল ডিসিশন বিফোর দ্য চেয়ারম্যান ইন্টারভেন্ট। তো বলতেছে সাচ ডিটারমিনার নাকি অ্যাডজেক্টিভ? বলেন। আমার যারা ডিটারমিনারি ক্লাসটা করেছেন তারা হচ্ছে এই সেন্টেন্সের দিকে তাকানোই লাগবে না, সার্চ যদি দেখতে পাই। তো আমিও এখানে একটা সেন্টেন্স, ছন্দের সেন্টেন্স পড়াইছিলাম। আচ্ছা, ডিটারমিনারের 3টা পার্ট, তাই না? প্রি, মিডল আর হচ্ছে কি পোস্ট। তো এই যে প্রি মডিফায়ার খুব বেশি না, মাত্র 7টা থেকে 8টা, এবং সেটা আমরা একটা মানে কি একটা ছন্দের মাধ্যমে আমরা মুখস্থ করাই দিয়েছিলাম। যারা করেন নাই ক্লাসটা দেখবেন। ছন্দটা কী ছিল? যে অল বয়েজ হ্যাভ ডান রিয়েলি টাফ ওয়ার্ক, কোয়াইট স্মার্টলি, এটা ছিল একটা ছন্দ। তো এই ছন্দের মাধ্যমে আমরা সমস্ত প্রি ডিটারমাইনারগুলোকে মুখস্থ করে ফেলেছিলাম, ঠিক আছে? এই যে স্মার্টলি দিয়েছিল আমাদের কি সাচ। তার মানে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে এই সাচটা এখানে কোনো অ্যাডভার্ব না, কোনো অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে একটা ডিটারমিনার। এইটা তো আসলো হচ্ছে ডিটারমিনারের লেকচার থেকে আসলো, কিন্তু আমরা এইখানে দেখি, ঠিক আছে, এইখানে দেখি এটা নাই, এটা অ্যাডভার্টাইজ, এটা হচ্ছে অ্যাডভার্টাইজ, মানে এটা বোনাস। এখন ডিটারমিনার পড়া থাকলে এটা আপনি পারবেন, এটা হচ্ছে কথা। কিন্তু আমরা বাক্যের এখানে দেখি, তাই তো সাচের দিকে একটু লক্ষ্য করেন তো। এটা সাচের পরে আছে এ কন্ট্রোভার্সিয়াল ডিসিশন, তাই না? এ কন্ট্রোভার্সিয়াল ডিসিশন। তার মানে আমরা দেখছি যে সাচের পরে একটা আছে আর্টিকেল, তাই না? একটা আর্টিকেল আছে, প্লাস একটা অ্যাডজেক্টিভ আছে, প্লাস একটা নাউন আছে, তাই তো? সাচের কথা বাদ দিলাম, আমরা যদি এইটুকের দিকে তাকাই তাহলে কি আমাদের কিছু মনে পড়ে? ফ্রেজের ক্লাস কেউ করছেন? এইখানে দেখেন আর্টিকেল আছে, তারপরে অ্যাডজেক্টিভ আছে, তারপরে নাউন আছে। তার মানে এখানে এই হেড ওয়ার্ড হচ্ছে আমার নাউন, এই নাউন হচ্ছে হেড ওয়ার্ড। নাউন যদি হেড ওয়ার্ড হয় তাহলে এটাকে বলা হয় নাউন ফ্রেজ, এটাকে বলা হয় কি নাউন ফ্রেজ।
নাউন যদি হেড ওয়ার্ড হয় তাহলে সেটাকে বলা হবে নাউন ফ্রেজ। হ্যাঁ, নাউন ফ্রেজের আমি পূর্ণাঙ্গ স্ট্রাকচারটা যদি লিখি তাহলে ডিটারমিনার প্লাস অ্যান আর্টিকেল দিছে, তো আমি দিলাম ধরেন, আচ্ছা আমি ফুলটাই লিখতেছি বোঝাচ্ছি। আর্টিকেল, তারপরে এখানে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে নাউন। এই তো এইটা হচ্ছে আমার নাউন ফ্রেজের একটা ফুল স্ট্রাকচার। অ্যান্ড এই ডিটারমিনারের ভিতরে আবার অনেকগুলো পার্ট আছে। ডিটারমিনারের ভিতরে আমার হচ্ছে আর্টিকেল। হ্যাঁ, তার মানে আমি এই আর্টিকেলটাকে মিশাই দিতে পারি, কারণ আমি ডিটারমিনার তো লিখছি। তাহলে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে নাউন ফ্রেজ। ঠিক আছে, এটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে এই সার্চটার কাজ এখানে, সার্চটার কাজ হচ্ছে এখানে কি, নাউন ফ্রেজ ইন্ট্রোডিউসার। নাউন ফ্রেজকে যেহেতু ইন্ট্রোডিউস করতেছে, তাহলে নাউন ফ্রেজের ঠিক আগের অংশটা কি হবে, ডিটারমিনার। ব্যাপারটা ক্লিয়ার? নাউন ফ্রেজের এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভের ঠিক পূর্বের অংশটা কি হবে, ডিটারমিনার। তাহলে প্রশ্ন, সাচ ডিটারমিনার নাকি অ্যাডজেক্টিভ? সাচ ডিটারমিনার নাকি অ্যাডজেক্টিভ? কি হবে ভাইও? সাচ স্ট্রাকচার অনুযায়ী আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যে সাচ বেটা ডিটারমিনারের জায়গায় বসে রহিয়ে আছে। আপনি ডিটারমিনার না ক্লাস করলে এখান থেকেও পেয়ে যাচ্ছেন। ক্লিয়ার? আশা করি এই প্রশ্নটাও ক্লিয়ার। সাচ, ওকে, ক্লিয়ার। এরপরে আচ্ছা হ্যাঁ, এখান থেকে উত্তর দেওয়া যাবে। পরের প্রশ্ন, যে কন্ট্রোভার্সিয়াল অ্যাডজেক্টিভ কেন? এই যে কন্ট্রোভার্সিয়ালটা অ্যাডজেক্টিভ কেন? এ কন্ট্রোভার্সিয়াল ডিসিশন। বলেন, কেউ যদি এই যে নাউন ফ্রেজের এই ক্লাসটা করা থাকে, তাহলে এখানে যে অ্যাডজেক্টিভ বসে, এটা কোথা থেকে সত্য? নাউন ফ্রেজের ক্লাস থেকে সত্য। কতটুকু সত্য? 100% সত্য। যারা নাউন ফ্রেজের ক্লাস করবেন তাদের এখান থেকে অ্যান্সার ক্লিয়ার যে এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, চলেন ওয়েটা নিয়ে আলোচনা করি। আরেকটা ওয়েটা হচ্ছে যে কি বলছে, যে অ্যাডজেক্টিভ কেন নাকি? তো অ্যাডজেক্টিভের কাজ কি ভাই? এটা আমার অ্যাডজেক্টিভ, তাই তো? অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করা, তাই না? অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে দোষগুণ প্রকাশ করা। তো দেখেন তো, তার মানে এখান থেকে আমরা একটা স্ট্রাকচার পেয়ে যাচ্ছি যে প্রথমে হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ বসবে, তারপর একটা নাউন বসবে। তো আমার সেন্টেন্সে এই কন্ট্রোভার্সিয়ালের পর একটা নাউন দরকার। কন্ট্রোভার্সিয়ালের পরে কি নাউন আছে? এই ডিসিশন অবশ্যই 100% নাউন। তাহলে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যে এই কন্ট্রোভার্সিয়ালটা আমার হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। এই কন্ট্রোভার্সিয়ালটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। বোঝা ক্লিয়ার? এই কন্ট্রোভার্সিয়াল কেন অ্যাডজেক্টিভ? কারণ সে একটা নাউনের পূর্বে বৈশা ওই নাউনটার হচ্ছে একটা কোয়ালিটি দিচ্ছে। কোয়ালিটি কেমনে দিচ্ছে দেখেন, ডিসিশন না, ডিসিশনটা কেমন ডিসিশন? বিতর্ক, একটা এখানে বিতর্ক, এটা একটা কোয়ালিটি দিচ্ছে না, এই নাউনটার এটা একটা কোয়ালিটি না, বিতর্ক সিদ্ধান্ত। এরকম সিদ্ধান্ত, কীরকম সিদ্ধান্ত? বিতর্ক সিদ্ধান্তে খুব কমই পৌঁছেছে। তাহলে এই নাউনটার পূর্বে যেহেতু একটা ওয়ার্ড বসেছে, আর সে ওয়ার্ডটা আমরা জানি সেটা সবসময় অ্যাডজেক্টিভ হয়, তারপরে একটা সন্দেহ ছিল যে আসলে নাউনটার সাথে রিলেটেড কিনা। অর্থের দিকে আমরা দেখছি যে হ্যাঁ, সে অর্থের সাথেও রিলেটেড। দ্যাটস ওয়াই আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি যে এই কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ বোঝা গেল? আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা হচ্ছে কয় নাম্বার? 6 নাম্বার উত্তর দেব। এরপরে আমরা হচ্ছে 6 নাম্বার উত্তর দেব। 6। এরপরে আমরা কয় নাম্বার উত্তর দেব ভাইয়া? 6 নাম্বার উত্তর দেব। 6 নাম্বার প্রশ্নটা কি বলতেছে? ছয় নম্বর প্রশ্ন বলছে যে বিফোর এখানে কনজাংশন আর প্রিপোজিশন না অ্যাডভার্ব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং চাকরির পরীক্ষাতে এই রিলেটেড প্রশ্ন খুবই আসে। বিফোর তো আমি জানি এমনিতে এটা হচ্ছে একটা প্রিপোজিশন, কিন্তু এখানে সে কি কনজাংশন না প্রিপোজিশন না অ্যাডভার্ব? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বিফোর কই? এই যে বিফোর, এই বিফোরের পার্টস অফ স্পিচ কি আপনাকে বলতে বললে আপনি অবশ্যই বলবেন যে এটা প্রিপোজিশন। চলেন বিফোর সম্পর্কে একটি ইতিহাস জেনে আসি। বিফোরের পরে যদি একটা নাউন বসে তাহলে সেটা প্রিপোজিশন। বুঝতেছেন? বিফোরের পরে যদি একটা নাউন বসে তাহলে সেটা প্রিপোজিশন।
যেমন বিফোর ডিনার, হ্যাঁ, খাবারের পূর্বে। এরপরে বিফোরের পরে যদি একটা ক্লজ পান তাহলে সেটা কনজাংশন। আপনারা মিলান, এই বৈশিষ্ট্যগুলোর সাথে আপনারা মিলান কোনটার সাথে যায়, বিফোর। যেমন ধরেন বিফোর হি অ্যারাইভড, তার পৌঁছার পূর্বে, ঠিক আছে। আবার বিফোরের আরেকটা সম্পর্ক হচ্ছে বিফোর যদি অ্যালোন হয় তাহলে সে কি অ্যাডভার্ব। বিফোর যদি অ্যালোন হয় তাহলে সে অ্যাডভার্ব। যেমন আই হ্যাড সিন হিম বিফোর। ওকে, তিনটা উদাহরণ থেকে আমাকে এখন বলবেন যে এখানে বিফোরটা কি, এখানে বিফোরটা কি। এক নম্বর স্ট্রাকচার হচ্ছে বিফোরের পরে যদি একটা নাউন থাকে, যেমন বিফোর ডিনার, তাহলে সেটা হবে প্রিপোজিশন। বিফোরের পরে যদি, কারণ প্রিপোজিশনের কাজই হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তার সাথে একটা রিলেশন তৈরি করা। বিফোরের পরে যদি একটা ক্লজ থাকে তাহলে সেটা কনজাংশন। কনজাংশনের কাজই হচ্ছে যে তার পরের ক্লজটাকে তার পূর্বের অংশের সাথে রিলেটেড করা। বিফোর, আচ্ছা বিফোর ডিনার, বিফোরের ঠিক পরে একটা নাউন আছে, কই নাউন নাই তো, আর্টিকেল আছে তো, বাদ। বিফোর প্লাস হচ্ছে ক্লজ। আচ্ছা ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে, ঠিক আছে। এই ভার্বটা ফাইনাইটও হতে পারে, আবার হচ্ছে নন ফাইনাইটও হতে পারে, ঠিক আছে। ভার্ব থাকবে, ঠিক আছে। তে বিফোর হি অ্যারাইভ, তার মানে বিফোর আছে, তারপর একটা সাবজেক্ট আছে, তারপর একটা ভার্ব আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ক্লজ, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। দ্যাটস, তখন এটা হবে কি কনজাংশন। এখানে দেখি তো বিফোর দ্য চেয়ারম্যান, ও এটা সাবজেক্ট, দ্য চেয়ারম্যান হচ্ছে সাবজেক্ট, বিফোর দ্য চেয়ারম্যান সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব। তাহলে তো সুন্দরভাবে মিলে যাচ্ছে। এখানে বিফোরটা হচ্ছে আমার কি কনজাংশন, বিফোরটা হচ্ছে আমার কনজাংশন, ঠিক আছে। পরেরটা দেখার দরকার আছে। বিফোর অ্যালন, বিফোর যখন অ্যালন থাকবে তারপরে কিছু থাকবে না। আই হ্যাড সিন হিম, আমি তাকে দেখেছি বিফোর, আমি তাকে পূর্বে দেখছি। এইখানে বিফোরের পার্টস অফ স্পিচটা কি অ্যাডভার্ব। তাহলে আমাদের এইখানে বলতেছে যে বিফোর, এখানে কনজাংশন আর প্রিপোজিশন অ্যাডভার্ব, এখানে উত্তর হবে আমাদের কনজাংশন। এই বিফোরটা এখানে কি হিসাবে কাজ করতেছে, কনজাংশন হিসাবে। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এবার আমরা পরের 7 নম্বর প্রশ্নতে যাব। চলেন 7 নম্বর প্রশ্নতে। আচ্ছা, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের বোঝানো। আপনারা বুঝতে পারতেছেন তো? আপনারা বুঝতে না পারলে কিন্তু আমার পুরো পরিশ্রম বৃথা, ঠিক আছে। আর আমি খুব কঠিনভাবে বোঝাচ্ছি না, আমি চেষ্টা করতেছি যত সহজভাবে বোঝানো যায়। এরপরেও যদি কেউ বুঝতে না পারেন তাহলে আছি, সমস্যা নয়, আপনি লিখবেন, ঠিক আছে। তিতুমিরের মতো বলবো, আপনি লিখবেন, লিখে আমাকে বলবেন যে হ্যাঁ আমি এই জিনিসটা বা এই প্রশ্নটা বুঝতে পারি না, ঠিক আছে। তাহলে আমি বুঝাই দিব নি। ওকে, ক্লিয়ার। এরপরের প্রশ্ন বলতেছে যে ইন্টারভেন্ট, এই যে ইন্টারভেন্ট, হ্যাঁ, কেন পাস্ট সিম্পল, কেন পাস্ট সিম্পল মানে কেন হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এই ইন্টারভেন্টটা। তো অনেকেই বলবে যে ভাই আমরা তো জানি ভার্বের 3টা ফর্ম, V1 V2 এবং হচ্ছে V3, তাই না? আমরা অনেক সময় জানি। তে দেখা যায় যে হচ্ছে V2 করা হয় ইডি দিয়ে অনেক সময়, আবার V3ও অনেক সময় ইডি দিয়ে করা হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই ইন্টারভেন্টার শেষে যদি ইডি আসে তাহলে হয় সেটা V2 হবে না V3 হবে। কিন্তু প্রশ্নটা কী করছে? প্রশ্নটা করছে V2 পাস্ট সিম্পল, মানে V2 কেন, এই ইন্টারভেন্টটা V2 কেন। তো আপনি যদি ইডি দিয়ে উত্তর দেন, দাদু এখানে তো ইডি এখানেও আছে এখানেও আছে, তাহলে কি আপনি V2 দিবেন নাকি V3? তার মানে আমরা এই ইডি, এই জ্ঞানটুকু দিয়ে উত্তরটা করতে পারতেছি না। এই জ্ঞানটুকু আপনার ভিতরে আছে, তার মানে আপনি কম জানেন এমন না, আপনি দুর্বল এমন না, আপনার ভিতরে একটা জ্ঞান আছে, গুরুত্বপূর্ণ জ্ঞান আছে। অ্যান্ড এই নলেজটাকে আমরা পরবর্তী ধাপে কাজ করবো। হ্যাঁ, এই পুরো সেন্টেন্সে এই বিফোরের কারণে আমরা দেখছি যে এখানে কাহিনী হয়েছে 2টা। হ্যাঁ, এখানে কাহিনী 2টা হয়েছে। একটা হচ্ছে ইভেন্ট 1, ক্যারি কালি এরকম করে কে, ইভেন্ট 1 এবং হচ্ছে ইভেন্ট 2, ঠিক আছে। এই 2টা ঘটনা আমরা এখন একটু দেখি। ইভেন্ট 1-এ কী হয়েছে? ইভেন্ট 1-এ হচ্ছে যে দ্য কমিটি, ইভেন্ট 1-এ দ্য কমিটি হ্যাড রিচড, হ্যাঁ,
সাচ এ কন্ট্রোভার্সিয়াল ডিসিশন, এটা হচ্ছে 1 নম্বর ইভেন্ট। আর 2 নম্বর ইভেন্টে কি হচ্ছে যে দ্য চেয়ারম্যান কি করতেছে, হস্তক্ষেপ করতেছে, ইন্টারভেন্ট, তাই তো, দুইটা কাহিনী হইতেছে, তাই না? তে এই বিফোরের কারণে আমরা বুঝতে পারতেছি যে বিফোর বলে দিচ্ছে কোন কাজটা আগে হয়েছে, কোন কাজটা, দুইটাই তো অতীতে হয়েছে, তাই না? দুইটা অতীতের ভিতরে কোনটা অতীতের আগে হয়েছে? বাংলা উত্তর ধরেন, বাংলাভাবে বুঝেন যে ধরেন আপনি বলতেছেন যে আমি একটা ভাইকে দেখেছিলাম, সে লাইব্রেরিতে প্রচুর পড়াশোনা করতো বা লাইব্রেরিতে প্রচুর পড়াশোনা করেছিল। আমি সেই ভাইকে দেখেছিলাম যে সে লাইব্রেরিতে প্রচুর পড়াশোনা করেছিল, তাই না? আমি যে দেখেছিলাম এটা তো একটা অতীত, আবার সে পড়াশোনা করেছিল সেটা হচ্ছে আরেকটা অতীত। সেরকম কাহিনী ইভেন্ট দ্বারা দুটাই তো অতীতের ঘটনা। যে চেয়ারম্যান হস্তক্ষেপ করার পূর্বে কমিটি এরকম সিদ্ধান্তে খুব কম পৌঁছেছিল। তো এই বিফোর দ্বারা বুঝতে পারতেছি যে বিফোরের আগের অংশটুকু হচ্ছে আমাদের আর্লিয়ার অ্যাকশান, মানে হচ্ছে পূর্বের। ইভেন্ট 1 হচ্ছে আর্লিয়ার অ্যাকশান, ঠিক আছে? এটা কোথায় লিখি? এখানেই লিখি। এটা হচ্ছে আমার আর্লিয়ার অ্যাকশান, মানে হচ্ছে পূর্বের কাজ, তাই তো, পূর্বের কাজ। আর দ্য চেয়ারম্যান ইন্টারভেন্ট, এটা হচ্ছে আমার লেটার অ্যাকশান, এটা হচ্ছে আমার পরের কাজ, ঠিক আছে? এটা হচ্ছে আমার পরের কাজ। তে যেটা হচ্ছে আর্লিয়ার অ্যাকশান সেটা হবে আমাদের কি, হ্যাড প্লাস পার্টিসিপল, বুঝতেছেন? সেটা হবে আমার হ্যাড প্লাস পার্টিসিপল। আর যেটা লেটার অ্যাকশান সেটা হবে আমার শুধু পার্টিসিপল বা পাস্ট সিম্পল। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? মানে দুইটা কাজের ভিতরে যেটা আগে ঘটবে সেটা হবে আর্লিয়ার অ্যাকশান, সেটা হবে হ্যাড প্লাস পার্টিসিপল। আর যেটা লেটার অ্যাকশান জাস্ট অতীত, সেটা হবে কি, পাস্ট সিম্পল। ওকে, এখন এই যে হ্যাড প্লাস পার্টিসিপল, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা গ্রামারে সুন্দর করে একটা ভিআইপি নাম দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল, গ্রামারে তো একটা নাম দেওয়া লাগবে, তাই না? আর এখানে এই যে লেটার যে অ্যাকশান এটাকে আমরা পাস্ট সিম্পল বা আমরা এটাকে বলি পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? পাস্ট ইনডিফিনিট ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? দুইটা ঘটনার ভিতরে কোনটা আগে কোনটা পরে ঘটছে এটা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দেখেন প্রশ্নটা কী ছিল যে ইন্টারভেন্ট কেন পাস্ট সিম্পল? উত্তরটা হচ্ছে এই যে ইন্টারভেন্ট পাস্ট সিম্পল পাস্ট মানে হচ্ছে ভার্বের ভি ফর্ম, পাস্ট সিম্পল মানে হচ্ছে কি V2, আর ওইটা মানে হচ্ছে হ্যাড প্লাস পার্টিসিপল, ওটা তো দিছি, ঠিক আছে? তো কেন পাস্ট সিম্পল? কারণ হচ্ছে যে অতীতকালে দুইটা ঘটনা যদি ঘটে তাহলে যেটা পরে ঘটে সেটা হয় লেটার অ্যাকশান এবং সেটাকে আমরা পাস্ট সিম্পল বা ভার্বের পাস্ট ফর্ম দিয়ে বুঝিয়ে থাকি। দ্যাটস ওয়াই এই ইন্টারভেন্টটা এখানে পাস্ট সিম্পল, তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। মানে কমিটি খুব কম কমিটি এইরকম বিতর্কিত সিদ্ধান্তে পৌঁছেছিল বিফোর দ্য চেয়ারম্যান ইন্টারভেন্ট, সভাপতির হস্তক্ষেপ করার পূর্বে। তার মানে তার সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল আগে, আর্লিয়ার অ্যাকশান এটা। আর লেটার অ্যাকশানটা হচ্ছে যে চেয়ারম্যান হস্তক্ষেপ পরে করছে। ক্লিয়ার? তাহলে কেন পাস্ট সিম্পল? কারণ এটা অতীতকালে দুইটা কাজের ভিতরে তুলনামূলকভাবে পরে ঘটছে। পরের সাথে দেখেন যে হ্যাড রিচড কেন পাস্ট পারফেক্ট? একই, এই যে হ্যাড রিচড, এজন্য আমি এভাবে লিখছি যে হ্যাড রিচড কেন পাস্ট পারফেক্ট? কারণ অতীতকালে দুইটা ঘটনার ভিতরে যে কাজটা পূর্বে ঘটবে, আর্লি ঘটবে, সেই কাজটা হয় আমাদের হ্যাড প্লাস পার্টিসিপল দিয়ে। আমরা সেটাকে সুন্দরভাবে গ্রামারে একটা নাম দিই যে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। দ্যাটস ওয়াই এই হ্যাজ রিচডটা পড়ে যাচ্ছে আমাদের এই পাস্ট পার্টিসিপলের ক্যাটাগরিতে। হ্যাড রিচড কেন পাস্ট পার্টিসিপল? কারণ অতীতকালে দুইটি ঘটনার ভিতরে যে কাজটি আগে ঘটবে, আর্লিয়ার অ্যাকশন সেটা হবে আমাদের পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? অ্যান্সার ক্লিয়ার? ওকে ক্লিয়ার অ্যান্সার। আশা করি কি নম্বর প্রশ্নটা দেখব? ঠিক আছে, এবার আমরা 9 নম্বর প্রশ্নটা দেখব। 9 নম্বর প্রশ্নতে কি বলতেছে? 9 নম্বর প্রশ্নে বলতেছে যে ক্লজ কয়টা? ভাই তারপরের প্রশ্নটা দেখলে বোঝা যাচ্ছে যে এখানে ক্লজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেইন ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু বিষয় হচ্ছে আমাদের কিন্তু ব্যাখ্যা করতে হবে, যে উত্তরটা লিখতে হবে যে ক্লজ কয়টা, এটা আমরা দেখি। এখন আমরা ক্লজ বললাম কি,
যে দেখেন প্রথমত ক্লজকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাই তো। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের স্ট্রাকচারটা হচ্ছে যে একটা সাবজেক্ট থাকবে, তারপরে একটা ফাইনাইট ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকতে পারে, হ্যাঁ, অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে, অথবা এক্সটেনশানের রেস্ট দিয়ে দিলাম। কিন্তু মেন স্ট্রাকচারটা হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে, তাই তো। এটা গেল ইনডিফিনিট। এরপরে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচারটা কি? সবই থাকবে, কিন্তু প্রথমে জাস্ট যুক্ত হবে সাবঅর্ডিনেটর, সাবঅর্ডিনেটর, বা আমরা যেটাকে বলি রিলেটিভ ওয়ার্ড, রিলেটিভ ওয়ার্ড, হ্যাঁ। সাবঅর্ডিনেটের ভিতরে কনজাংশনও চলে আসে, আর বাকিটুকু ঠিক থাকবে, সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, আর এটুক রেস্ট, বাকি অংশটুকু। তাহলে এটা হচ্ছে আমার ক্লজের বেসিক দুইটা স্ট্রাকচার। ক্লজের ক্লাস কিন্তু আমার দেওয়া আছে, আপনারা দেখবেন, সমস্যা নেই, বিস্তারিত আলোচনা করা আছে। এখন আমরা এই দুইটা স্ট্রাকচার এবং ইনডিফিনিট যেটা, এই তোমার হচ্ছে কমপ্লিট সেন্স উত্তর দিবে, এ হচ্ছে কমপ্লিট সেন্স প্রকাশ করবে, কমপ্লিট সেন্স, হ্যাঁ। আর যেটা সাবঅর্ডিনেট ক্লজ সেটা কিন্তু ইনকমপ্লিট, ইনকমপ্লিট সেন্স, মানে অসম্পূর্ণ অর্থ দিবে। একটা হচ্ছে সম্পূর্ণ অর্থ আর একটা হচ্ছে অসম্পূর্ণ অর্থ। এটা কি অর্থ? সম্পূর্ণ অর্থ। আর এটা অসম্পূর্ণ, এটা হচ্ছে কি অসম্পূর্ণ অর্থ দিবে, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে এইটুকু স্ট্রাকচারের ভিতরে, যেহেতু একটা মেইন ক্লজ বলছে, এখানে পরে আসছে ক্লজ কয়টা, এই স্ট্রাকচারের ভিতরে কোনটুকু পড়তেছে আর এই স্ট্রাকচারের ভিতরে কোনটুকু পড়তেছে। দেখেন, রেয়ারলি হ্যাড দ্য কমিটি, এই যে সাবজেক্ট আসছে হ্যাড রিচড, তাই তো। এটা হচ্ছে আমার একটা ভার্ব। এবার হচ্ছে এ কন্ট্রোভার্সিয়াল ডিসিশন, তার মানে এটা একটা আমার অবজেক্ট, ঠিক আছে, বা এক্সটেনশন। তাহলে এখান থেকে এখানে আমরা পাচ্ছি যে একটা ক্লজ, ঠিক আছে, একটা ক্লজ। আর বিফোর, এই যে এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেটর বা রিলেটিভ ওয়ার্ড, বিফোর পাইছি, তারপরে সাবজেক্ট দ্য চেয়ারম্যান, সাবজেক্ট আছে, ভার্ব আছে, রেস্ট থাকলো কি না থাকলো কি, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ক্লজ। তাহলে আমরা আরেকটা ক্লজ পেয়ে যাচ্ছি। দ্যাটস আমরা এখানে দেখছি কয়টা ক্লজ ভাই? দুইটা ক্লজ। ক্লিয়ার হয়ে যাবে, ওটা ক্লিয়ার। তাহলে উক্ত বাক্যটিতে কয়টি ক্লজ? দুইটি। এই যে আমি খুব সহজেই স্ট্রাকচার লিখে দিলাম, ফাইন্ড আউট করে দিলাম। ব্যাপারটা আপনার কাছে এত সহজ নাও মনে হতে পারে, কারণ কি, কারণ ক্লজে ক্লাস করা নেই। আমরা ক্লজে ক্লাস করবেন, একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো গেল কয়টি ক্লজ? দুইটি ক্লজ। এবারে পরের প্রশ্নটা, যে কোন ক্লজ মেইন আর কোন ক্লজ সাবঅর্ডিনেটর। তাই আমি তো এখানে দিছি ভাই, ইন্ডিপেন্ডেন্টের অপর নাম হচ্ছে মেইন ক্লাস, ইন্ডিপেন্ডেন্টের অপর নাম কি? মেইন ক্লাস। তাহলে মেইন ক্লজের স্ট্রাকচার কি আমি জানি, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কি কমপ্লিমেন্ট, এক্সটেনশন। এই স্ট্রাকচারের ভিতরে কোন অংশটুকু পড়তেছে? তো দেখলাম তো, দ্য কমিটি পড়তেছে, ভার্ব হিসাবে হ্যাড রিচ পড়তেছে, সাচ এ কন্ট্রোভার্সিয়াল ডিসিশন এটা অবজেক্ট হিসাবে পড়তেছে। তাহলে এই ডিসিশন পর্যন্ত এইটুকু হচ্ছে, মানে আমি যদি মেইন ক্লজ লিখি, হ্যাঁ, তাহলে দ্য কমিটি থেকে, দ্য কমিটি, মূল বাক্যটা কিন্তু এরকমই, দ্য কমিটি হ্যাড রিচড, RESCHED, হ্যাড রিচড সাচ এ কন্ট্রোভার্সিয়াল কি পর্যন্ত? ডিসিশন পর্যন্ত, ঠিক আছে। আর সাবঅর্ডিনেট ক্লজ, এই যে সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচার, সাবঅর্ডিনেটর বিফোর, হ্যাঁ, বিফোর, তারপরে হচ্ছে একটা সাবজেক্ট কি, দ্য চেয়ারম্যান, প্লাস দিকে, বিফোর দ্য চেয়ারম্যান, তারপরে কি, ইন্টারভেন্ট, ভার্ব, ইন্টারভেন্ট। ক্লিয়ার? তাহলে কোনটা মেন ক্লজ? এই যে দ্য কমিটি, এটা দিতে পারেন, রেয়ারলিতে অ্যাডভার্ব আসছে, আগাছা, ঠিক আছে। দ্য কমিটি হ্যাড রিচড সাচ এ কন্ট্রোভার্সিয়াল ডিসিশন, এটা হচ্ছে আমার মেইন ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কি? বিফোর দ্য চেয়ারম্যান ইন্টারভেন। একটু অর্থর দিক দিয়ে দেখেন তো, যে খুব কম কমিটি এরকম সিদ্ধান্তে পৌঁছেছে, একটা সম্পূর্ণ সেন্স প্রকাশ করতেছে, তার মানে কমপ্লিট সেন্স দিচ্ছে। বিফোর দ্য চেয়ারম্যান ইন্টারভেন, সভাপতি হস্তক্ষেপ করার পূর্বে কি পূর্বে একটা কিছু চাচ্ছে, মানে একটা কিছু চাচ্ছে বলতে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই কমপ্লিট সেন্স দিচ্ছে না, এবং সেটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার দাদু? ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এবার কি বলতেছে যে কমিটি সিঙ্গুলার না প্লুরাল? সুন্দর একটা কোয়েশ্চেন, এটা বলেন তো কি হবে, কমিটি সিঙ্গুলার নাকি প্লুরাল?
সুন্দর একটা কোয়েশ্চেন। যারা আমার হচ্ছে নাম্বারের ক্লাস করছেন এবং নাউনের ক্লাস করছেন, প্রথম দিকের ক্লাস, ওইখানে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা আছে, বুঝতেছেন? এই কমিটি ওই এমন একটা ক্যাটাগরির যেখানে দুই মহাদেশ ঝামেলা করছে। এক মহাদেশের নাম হচ্ছে আমেরিকা, আমেরিকা ঝামেলা করছে, এবং এদিকে ব্রিটিশ ঝামেলা করছে, ঠিক আছে? দুইজন কমিটি, দুইজন ঝামেলা করতেছে, বুঝতেছেন? আমেরিকা বলতেছে যে এটা হচ্ছে ইউজুয়ালি, মানে সচরাচর বা সাধারণত এটা কি সিঙ্গুলার, এই কমিটি নাউনটা হচ্ছে সিঙ্গুলার। আর এই কইতাছে এটা সিঙ্গুলার কইরি, এটা হচ্ছে সিঙ্গুলার অথবা প্লুরাল, দুইটাই হইতে পারে। সিঙ্গুলার অথবা প্লুরাল দুইটাই হইতে পারে, ঠিক আছে? দেখেন সিঙ্গুলার হিসাবে বাক্যটা দেখেন যে দ্য কমিটি সিঙ্গুলার যদি হয় তাহলে হ্যাজ, তাই না? কি রিচড, আর ইএসসিএইচইডি, হ্যাজ রিচড ডট 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 এক্সট্রা। আর যদি সিঙ্গুলার, মানে ব্রিটিশেরা বলতেছে যে দ্য কমিটি হ্যাজ তো হবে ডট 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 যা আছে, পাশাপাশি দ্য কমিটি, হ্যাঁ, দ্য কমিটি হ্যাভও হবে, হ্যাভ ডট 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 ডট। বুঝতেছেন কাহিনীটা? এখন ভাই হ্যাভ হ্যাজ ব্যাপারটা কি বোঝেন? হ্যাভ হ্যাজের ব্যাপারটা, হ্যাভ হ্যাজের ব্যাপারটা না বুঝলে কিন্তু আমি যা বুঝাচ্ছি সব বৃথায় যাবে। আমেরিকানরা বলতেছে এই কমিটি নাউনটা, আমি কিন্তু এখানে নাই, ওই যে পড়াইছি না কমিটি নিয়ে আমি যা জানি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, আমি কমিটি হিসেবে যা পড়ছেন তা তো আগে ওই ডিটারমিনারের মতো পরে সেন্টেন্সে যাচ্ছে। তো কমিটিটাকে আমেরিকানরা বলে এটা সিঙ্গুলার নাউন, যখন সিঙ্গুলার হবে তখন হ্যাজ ব্যবহার হবে, হ্যাজ রিচড। আবার ব্রিটিশরা বলতেছে এটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে, মানে দ্য কমিটি হ্যাজও হয়, দ্য কমিটি হ্যাভও হয়, ঠিক আছে? তো এইখানে বাক্যে আসলে কি, সেটা বাক্যে আসলে কি? তে বাক্যে হচ্ছে দ্য কমিটি হ্যাড আছে, মাই গড, হ্যাজও নাই হ্যাভও নাই, তার মানে আমাদের আলোচনাটা আর একটু বাড়াতে হবে, ঠিক আছে? তো আর একটু বাড়াতে হবে, আসলে এখানে আসলে কি হ্যাড না, তো হ্যাভ হ্যাজ নিয়ে আগে একটু ক্লিয়ার করি। প্রথমে আছে হ্যাজ, তাই তো, তারপরে আছে হচ্ছে কি আমাদের হ্যাভ, তারপরে হচ্ছে আমাদের হ্যাড, এই তিনটা নিয়ে একটু ক্লিয়ার করি। এই যে হ্যাজ, হ্যাজটা কি সিঙ্গুলার না প্লুরাল? হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার, বুঝতেছেন? যারা জানেন না একটু জেনে নেন। হ্যাভটা কি? হ্যাভটা হচ্ছে প্লুরাল, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা অক্সিলারি ভার্বের ক্লাসে করা আছে। আর হ্যাডটা কি? হ্যাডটা হচ্ছে বোথ সিঙ্গুলার আবার প্লুরাল। হ্যাডটা হচ্ছে কি বোথ। কোন কোন ক্ষেত্রে ব্যবহার হবে? হ্যাজ যখন ব্যবহার হবে তখন হচ্ছে মানে সিঙ্গুলার, হি, সি, ইট, একক ব্যক্তির নাম, একক ব্যক্তির নাম যখন ব্যবহার হবে, এগুলো সিঙ্গুলার, ভার্বটা তখন হবে কি হ্যাজ। দ্য কমিটিকে যখন সিঙ্গুলার হিসেবে ব্যবহার করব, ধরবো মানে আমেরিকান সেন্সে, তখন সেটা কি হবে সিঙ্গুলার, ভার্ব হবে কি হ্যাজ, হ্যাভও না হ্যাডও না, ওকে? আবার হ্যাড, আচ্ছা পরে বলতেছি। এবারে আসেন হ্যাভ প্লুরাল, আই, উই, ইউ, দে, তারপরে হচ্ছে যে কোনো প্লুরাল সাবজেক্টের নাম, যে কোনো প্লুরাল সাবজেক্টের নাম এক কথায়, ওকে? যখন আই হবে হ্যাভ হবে, উই হবে হ্যাভ হবে, প্লুরাল, আই প্লুরাল, ইউ প্লুরাল, দে প্লুরাল, উই প্লুরাল, যে কোনো প্লুরাল সাবজেক্ট তখন সেটা হ্যাভ হবে। এখন কথা হচ্ছে কেউ কেউ করবে ভাই আই কেমনে প্লুরাল, ইউ কেমনে প্লুরাল? আমি কিন্তু বললাম, বলার কারণটা হচ্ছে এখানে নোট আছে, বলার কারণটা খুঁজে দেখেন যে আই এবং ইউ এই দুটো হচ্ছে ব্যতিক্রম, এগো পরে সবসময় কী হবে হ্যাভ হবে, হ্যাঁ, এই জন্য মজা করে আমি প্লুরাল বললাম, ওরা সিঙ্গুলার, কিন্তু আই এবং হচ্ছে এই ইউটা ব্যতিক্রম, এগো পরে সবসময় এই হ্যাভই হয়, ঠিক আছে? আর এই হ্যাডের কাহিনীটা কি? হ্যাডের কাহিনীটা হচ্ছে এই অতীতের, হ্যাঁ, অতীতের যে কোনো নাম্বার মানে সিঙ্গুলারও হলেও আবার প্লুরাল হলেও। এবার আশা করি উত্তরটা পাওয়া যাবে। তাহলে এইখানে দ্য কমিটি হ্যাজও নাই, দ্য কমিটি হ্যাভও নাই, তার মানে ব্রিটিশ আমেরিকান নাই বাদ। তাহলে আমাদেরকে আবার যেতে হলো হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের ক্ষেত্রে, তিন জায়গার ক্ষেত্রে।
তো এই দুইটার ক্ষেত্রে কোনো নাই, মিল নাই। এইখানে দেখেন অতীতের যে কোনো নাম্বার এইখানে মিলছে। দ্য কমিটি হ্যাড রিচড, তার মানে হ্যাডটা এসেছে এই অতীতের কোনো কাহিনী বোঝাচ্ছে, তাই এতক্ষণ তো আমরা বুঝালাম যে অতীতের কাহিনী বোঝাচ্ছে, হ্যাড আসলো, ওকে ফাইন। এখন কথা হচ্ছে যে সবই বুঝলাম, কিন্তু সিঙ্গুলার না প্লুরাল, কমিটি সিঙ্গুলার না প্লুরাল, এক্স্যাক্ট উত্তর কি? এক্স্যাক্ট উত্তরের জন্য আমরা সুন্দর করে এইখানে চলে যাব। আমেরিকান, আমেরিকান এটা সচরাচর সিঙ্গুলার, তাহলে হ্যাজ বসলো না কে? হ্যাজ বসবে? হ্যাজ বসবে না, কারণ কি? কারণ এটা হচ্ছে অতীতের, দ্যাটস ওয়াই এখানে বসবে হচ্ছে কি হ্যাড, বসবে হচ্ছে হ্যাড। তাহলে এই বাক্যটিতে না, আমরা ধরে নিলাম হচ্ছে কমিটি আমাদের কি সিঙ্গুলার, ওকে ফাইন, হ্যাড বসলো। অর্থাৎ এই বাক্যে কীভাবে সিঙ্গুলার? এই বাক্যে সিঙ্গুলার হচ্ছে অর্থটার দিকে দেখেন, রেয়ারলি হ্যাড দ্য কমিটি, মানে খুব কম কমিটিটি এরকম বিতর্কিত সিদ্ধান্তে পৌঁছেছে চেয়ারম্যানের সভাপতির হস্তক্ষেপ করার পূর্বে। তার মানে কমিটিটাকে একটা ইউনিট হিসাবে ধরতেছে, আর একটা ইউনিট হিসাবে ধরলে সে কী হবে? অবশ্যই সিঙ্গুলার হবে। ক্লিয়ার? আর যে এখানে বলতেছে না হ্যাভ, এখানে কমিটির প্রত্যেকটা মেম্বারকে ইন্ডিভিজুয়ালি ইন্ডিকেট করতেছে, ইন্ডিকেট যখন করবে তখন আপনার হ্যাভ আসবে। ঠিক আছে? গ্রামার মানে ভাষার খেলা ভাই, ডিপলি আপনাকে ভাষা বুঝতে হবে, সব কিছু ক্লিয়ার, ডিপলি ভাষা বুঝতে হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, আশা করি আপনি ক্লিয়ার। ক্লাস কি বড় হয়ে গেল? এত ধৈর্য আছে? থাকতে হবে ভাইয়া, থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। ওই শিক্ষামন্ত্রীর মতো বলতে হবে, পড়তে হবে। ঠিক আছে? আপনাদেরকে পড়তে হবে, ধৈর্য থাকতে হবে। ঠিক আছে? আমি তো রিফাত ভাইয়ের মতো 26 ঘন্টার ক্লাস দিচ্ছে না। রিফাত ভাই তো দেখলাম প্রায় 26 ঘন্টা। ওয়াও, কেমনে কি? যাই হোক, যেগুলো ইম্পর্টেন্ট না, যেগুলো না হলেই নয়, অ্যাটলিস্ট লাগবে, সেগুলো আমি দিচ্ছি। এরপর এটা কি বলতেছে? ডিসিশন কাউন্টেবল নাউন কেন? এই যে ডিসিশনটা, হ্যাঁ কাউন্টেবল নাউন কেন? তো এরকম আরও কাউন্টেবল না নাউন বলে যদি বলতো এটা কোন নাউন কাউন্টেবল না, তাহলে বেশি অনেক বেশি ঝামেলা লাগতো। ও বলে দিছে যে এটা হচ্ছে কাউন্টেবল নাউন। লাস্টে একটা প্রশ্ন দিছে, কেন ডিসিশন কেন কাউন্টেবল নাউন? সহজ করে বলি, আপনি কি কখনো এইরকম বলেন যে একটা সিদ্ধান্ত, কমিটিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা সে তার জীবনে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল? বলি তো। আমরা কি কখনো এরকম শুনছি যে দুইটা সিদ্ধান্ত? হ্যাঁ, তো যে কমিটিতে দুইটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা তারা দুইটা সিদ্ধান্ত নিয়েছিল? বলি তো। আমরা কি এরকম বলি যে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে? বলি তো, এরকম তো বলি। মানে একটা সিদ্ধান্তকে আমরা বলি কি ওয়ান ডিসিশন, তাই না? দুইটা সিদ্ধান্ত হলে আমরা সেটাকে কি বলি? টু ডিসিশনস। যদি তিনটা হয় 3 ডিসিশন, 4টা হয় 4 ডিসিশনস। অনেক সিদ্ধান্ত হলে আমরা বলি ম্যানি ডিসিশনস, তাই না? অথবা আমরা বলি যে এ লট অফ ডিসিশনস, বলি তো। তাহলে যেহেতু আমরা এই ডিসিশনটাকে কাউন্ট করতে পারতেছি যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, দুইটা সিদ্ধান্ত নেওয়া হয়, 3টা 4টা অনেক সিদ্ধান্ত নেওয়া হয়, সে কারণে আমাদের কাউন্টেবল নাউন, সে কারণে আমাদের এটা কি কাউন্টেবল নাউন, গণনা করা যায়, এই জন্য কাউন্টেবল নাউন। গণনাটা কীভাবে করা যায়? এইভাবে করা যায়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এর পরের প্রশ্নটা হচ্ছে যদি রেয়ারলি মাঝখানে বসে তাহলে স্ট্রাকচার কেমন হবে? চলেন, প্রশ্নটা দেখা যাচ্ছে কিনা জানি না, তবে আমি তো বলতেছি, গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। এবার আমরা সেন্টেন্স ভাঙাভাঙি করব যে যদি রেয়ারলি মাঝখানে বসে তাহলে স্ট্রাকচারটা কেমন হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এই রেয়ারলি হচ্ছে নেগেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব, এই রেয়ারলি হচ্ছে ইনভার্সন ঘটায়, কিন্তু এখন এই রেয়ারলিটা আগাছা হিসেবে আইসে, ঠিক আছে। হ্যাঁ, যদি সেন্টেন্সের মিডিলে বসে এবং সেন্টেন্সের মিডিলে বসলে কীরকম অর্থের পরিবর্তন হবে এবং মিডিলে কোন জায়গায় বসবে, সবচেয়ে বড় ফ্যাক্ট কোন জায়গায় বসবে। জায়গা তো অনেক, দেখেন জায়গা দেখাই দিই সহজ। আচ্ছা, ফুল করেই লিখি, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো? এটা হচ্ছে মেন স্ট্রাকচার। এখন যদি আপনি প্রথমে কি নিয়ে চলে আসেন, এই অ্যাডভার্বকে নিয়ে চলে আসেন এবং অ্যাডভার্বগুলো ওই যে নেগেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাডভার্বগুলো হতে হবে, তাহলে স্ট্রাকচারটা সুন্দর করে পোল্টি মেরে দিবে বলতে যদি অ্যাডভার্ব নিয়ে আসেন তাহলে পোল্টি মেরে স্ট্রাকচার হবে অক্সিলারি ভার্বটা সামনে আসবে, সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। বুঝলেন ব্যাপারটা? সিম্পল স্ট্রাকচার, সাবজেক্ট
অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। ওকে ফাইন। এখন যদি আপনি এই যে পোল্টি মারা অ্যাডভার্বগুলো নিয়ে আসেন, রেয়ারলি, স্কার্সলি, হার্ডলি, সেলডম, নেভার, এইগুলো যদি নিয়ে আসেন তাহলে এই সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব পোল্টি মেরে নেবে। মানে অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে, সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। ওকে, বুঝেছেন ব্যাপারটা? বুঝেছেন? তো আপনি একটু দেখেন, হ্যাঁ, এখন এখান থেকে এই দুইটা স্ট্রাকচার থেকে আমাদেরকে যদি এই অ্যাডভার্বটা যে এখানে আসলো, এই অ্যাডভার্বটা যে এখানে আসলো, হ্যাঁ, এখন এই অ্যাডভার্বটাকে যদি আমাদের মিডিলে এন্ট্রি করতে হয় তাহলে কোথায় এন্ট্রি হবে? হ্যাঁ, এই অ্যাডভার্বটা যদি এখন মিডিলে এন্ট্রি হয় তাহলে সেটা কোথায় এন্ট্রি হবে? এন্ট্রিটা হবে কোথায় দেখেন, এন্ট্রিটা হবে এই যে সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে প্লাস অ্যাডভার্ব। এন্ট্রিটা তার এই জায়গাতে হবে, মেইন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। বুঝতেছেন? অ্যাডভার্বটাকে যখন আপনি মিডিলে নিয়ে যাবেন তখন তার এন্ট্রিটা ঠিক কোন জায়গায় হবে? এই যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ঠিক মাঝখানে। ক্লিয়ার? ক্লিয়ার ভাইও, ক্লিয়ার? আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি যদি সেন্টেন্সটা একটু লিখি, সেন্টেন্সটা দেখেন যে রেয়ারলি হ্যাড দ্য কমিটি আছে, তো এখন এই স্ট্রাকচারে এখন লিখবো যে মিডিলে নিয়ে আসলে স্ট্রাকচারটা কেমন হবে। তাহলে মিডিলে হবে প্রথমে সাবজেক্ট দ্য কমিটি, তাই তো, তারপরে অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব কি? হ্যাড আসলেও সমস্যা নাই। তারপরে আমাদের অ্যাডভার্বটা চলে আসবে, রেয়ারলি, তারপরে আমাদের মেইন ভার্ব কি? রেস্ট, আর CHED, রেস্ট। তারপর অবজেক্ট বলতে সাচ ডট 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 চলতে থাকবে। ক্লিয়ার? তাহলে যদি রেয়ারলি মাঝখানে বসে তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? এই যে স্ট্রাকচার, যদি স্ট্রাকচারালি দেখাতে যাই তাহলে এই স্ট্রাকচার, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে আমাদের এই রেয়ারলিটা চলে আসবে। স্ট্রাকচার ক্লিয়ার দাদু? ক্লিয়ার? আমি আশা করি ক্লিয়ার। কারণ যদি বলা হয় যে ভাইউ প্রথমে ছিল তখন স্যার কাজ কী ছিল? ইমফ্যাসিস দেওয়া, অর্থটাকে একটু জোর দেওয়া। তো এখানে গেলে অর্থের কোনো পরিবর্তন হয় না, এই একই। ওই যে বাক্যে বললাম যে আমি খুব কম চা পান করি, খুব কম চা পান করি, ঠিক আছে, রেয়ারলি দিবেন খুব কমই, আমি খুব কমই চা পান করি। বাট যখন আপনি ওই রিয়ালিটিকে সামনে দিবেন তখন অর্থটা হবে এরকম যে খুব কমই আমি চা পান করি। বুঝতে পারছে? যে যখন আপনি সামনে নিয়ে আসবেন তখন এমফ্যাসিস দেওয়া হবে। এবার এর মেন স্ট্রাকচারই ছিল এটা। বুঝছেন? এই রিয়ালিটিকে যখন আপনি সামনে নিয়ে আসছেন, কী কারণে? কারণ আপনি এমফ্যাসিস দিবেন, জোর দিবেন যে এই কমিটিতে চেয়ারম্যান হস্তক্ষেপ করার পূর্বে এরকম সিদ্ধান্ত খুব কমই নেওয়া হয়েছিল, ঠিক আছে। রিয়ালিটিকে সামনে নিয়ে আসবেন, দুষ্টু রিয়ালিটি যদি সামনে আসে অক্সিলারি ভার্বটা নিয়ে যে এই স্ট্রাকচার করে দেবে, দুষ্টু অ্যাডভার্ব সামনে আসবে, সাথে অক্সিলারি ভার্ব এই স্ট্রাকচার হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার বলতেছে এটা ইনভার্সানের কোন টাইপ? হ্যাঁ, 14 নম্বর প্রশ্ন বলতেছে এটা ইনভার্সানের কোন টাইপ? ইনভার্সান, এটা তো ইনভার্সান। ওই অ্যাডভার্বটা সামনে চলে আসার, অক্সিলারি ভার্বটা সামনে আসার ব্যাপারটা নাম কি? ইনভার্সান। এই বিষয়টার নামই হচ্ছে কি? ইনভার্সান। কিন্তু এখন কথা হচ্ছে যে এটা কেমন ইনভার্সান? হ্যাঁ, এখন আমাদের ওইখানে যেতে হবে। কোনখানে? যে ছিল কি? রেয়ারলি ছিল, তাই তো, তারপরে ছিল হার্ডলি, তাই তো, তারপরে ছিল স্কার্সলি। এই প্রশ্ন উত্তর দিচ্ছি কিন্তু আমি 14 নম্বর, এখন দিচ্ছি 14 নম্বর। স্কার্সলি, তারপরে ছিল সেলডম, তাই না, তারপরে ছিল নেভার। এইগুলো ছিল আমার স্পেসিফিক নেগেটিভ। কিন্তু এগুলোর বাইরে আরও অ্যাডভার্ব আছে, যেমন হচ্ছে অলওয়েজ, তাই না, তারপরে আমাদের অফেন আছে, ঠিক আছে। এগুলোতে নেগেটিভ অর্থ দিচ্ছে না, তখন এগুলো আমাদের সার্বিক হয়ে যায় হচ্ছে পজিটিভ অ্যাডভার্বের তো অভাব না, অনেক আছে। কিন্তু আমাদের এখানে এই অলওয়েজ, অফেন এগুলো থাকলে কিন্তু ইনভার্সন হয় না, এই ওয়ার্ডগুলো থাকলে আমাদের ইনভার্সন হয়। দ্যাটস ওয়াই আমরা এই ইনভার্সানকে বলতে পারি খুব সহজেই যে এটা হচ্ছে, আগে উত্তর দেওয়া হয়েছে, নেগেটিভ ইনভার্সান। এটা হচ্ছে কি? নেগেটিভ ইনভার্সান। বুঝতেছেন? এটা হচ্ছে নেগেটিভ ইনভার্সান। আরও যদি একটু ডিপলি বলতে চান, প্রথমে বলেছিলাম নেগেটিভ ফ্রিকোয়েন্সি ইনভার্সান। ওকে, এতটা ইম্পর্টেন্ট না। এবার হচ্ছে এখানে সিম্যান্টিক এমফ্যাসিস কোথায় তৈরি হয়েছে? লাস্ট কোশ্চেন, এখানে বোঝার কিছু নাই, আমি জাস্ট বলি। সিম্যান্টিক এমফ্যাসিস এটার মানে হচ্ছে যে অর্থের লজিকটা কোথায় সৃষ্টি হয়েছে।
আপনি যখন সিম্পলি এই রিয়ালি ছাড়া অর্ডটা করবেন, হ্যাঁ বলবেন, তখন সেন্টেন্সটা হবে কি, দ্য কমিটি হ্যাড রিচড সাচ এ কন্ট্রোভার্সিয়াল ডিসিশন বিফোর দ্য চেয়ারম্যান ইন্টারভেন, অর্থ হয়ে যায়। কিন্তু আপনি যখন এই পুরো বিষয়টাকে মানে অর্থটাকে শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে, সেটা কি, রেয়ারলি ওয়ার্ডটা দিয়ে আপনি এটাকে পুরোটাকে একটা অন্য লেভেলে নিয়ে চলে যাচ্ছেন, যে কখনো না, খুব কমই, শুধুমাত্র এই একটা ওয়ার্ডের কারণে বাক্যতে একটা লজিক সৃষ্টি করে দিচ্ছেন, যে এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে চেয়ারম্যানের হস্তক্ষেপ করার পরে নেওয়া হয়েছিল, এই ডিসিশনটা আগে অতীতে কত কিছুর সাথে একটা লিঙ্ক তৈরি করে ফেলতেছে কোনোটা, জাস্ট এই রিয়ারলি ওয়ার্ডটা। দ্যাটস ওয়াই বলবো যে এই সিমেন্টিক ইমফ্যাসিসটা কোথায় তৈরি হয়েছে, এই রিয়ারলি ওয়ার্ডটার উপরে। সিমেন্টিক ইমফ্যাসিস নিয়ে গ্রামাটিক্যাল আলোচনা হবে, বুঝতেছেন, কিন্তু এখানে জাস্ট অর্থের বিষয়টা সিম্পলি আমি একটু বোঝালাম। তো যাই হোক, ক্লাস অনেক বড় হয়ে গেল। হ্যাঁ, এই 1 নম্বর প্রবলেম সলভিং ক্লাসে এই যে 15টি প্রশ্নের উত্তর দিলাম, এই 15টি প্রশ্নের উত্তরের ভিতরে আপনি কোনটা বুঝতে পারেননি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার যদি কোনো জায়গায় একটু কাটছিট করা লাগে তাহলে বলবেন, কারণ আমি বিগিনার তো। তবে আমি চেষ্টা করব, আমার ফেসবুকে লেখা আছে যে বাংলাদেশের প্রতিটা স্টুডেন্ট, যারা আপনারা বেশি বুঝেন তাদের সাথে খাতির নেই, যারা একটু না খুবই কম বুঝেন তাদের সাথে আমার আলোচনা। আমি চাইবো সবাই যাতে ইংরেজি গ্রামারকে ফিল করতে পারে, বুঝতেছেন, ইংরেজি একটা সাবজেক্ট, এটা মহাভারত কিছু না। আচ্ছা, এত জ্ঞান দেওয়ার দরকার নেই, আমি নিজে ছোটো মানুষ, এই বিষয়গুলো আসলে বুঝতে পারছেন। দেখা হবে পরে ক্লাসে। আসসালামু আলাইকুম।